হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। এবং এই ভিডিওর প্রত্যেকটা কোয়েশ্চানে তোমরা এক্সট্রা ইনফরমেশান পেয়ে যাবে, যেটা তোমাদের আগামী এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। চলো আমরা এক নম্বর ক্লাস এই ক্লাসের এক নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি, ঠিক আছে? চলো। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো এক নম্বর কোয়েশ্চেন কী বলছে, যে নিচের কোনটি মৌলিক অধিকার? শোষণের বিরুদ্ধে অধিকার, না সম্পত্তির অধিকার, না কর্মের অধিকার, না বাধ্যতামূলক শিক্ষার অধিকার? তাই এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে আমার মৌলিক অধিকার। চলো এর এক্সট্রা ইনফরমেশন আমরা লিখে নিই। তাহলে দেখো এইটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার শোষণের বিরুদ্ধে অধিকার, এটা হচ্ছে আমার মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার নয় কী কী? সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, কর্মের অধিকার মৌলিক অধিকার নয়, এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার এটা হচ্ছে আমার মৌলিক অধিকার নয়। আচ্ছা, শোষণের বিরুদ্ধে অধিকার এই যে কথাটা আছে সেটা কত নম্বর ধারায় আছে? সেটা 23 এবং 24 নম্বর ধারায় আছে। এটা কত নম্বর ধারায় আছে? 23 এবং 24 নম্বর ধারায় আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কি বলছি, 2 নম্বর কোয়েশ্চেন এটা, ওই নিচের কোনটি মৌলিক অধিকার নয়? দেখো তার বিপরীত কোয়েশ্চেন, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, না সাংবিধানিক প্রতিবিধানের অধিকার? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার নয়। চলো এর এক্সট্রা ইনফরমেশান আমরা দেখে নিই। তাহলে দেখো সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার নয়, বোঝা গেছে? চল দেখো কী বলছে, 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুসারে বর্তমানে সম্পত্তির অধিকার কোনো মৌলিক অধিকার নয়, এটা হচ্ছে একটা আইনগত অধিকার, ঠিক আছে? কত নম্বর ধারা আছে? 300 নম্বর ধারায় আছে, বোঝা গেছে? তাহলে সম্পত্তির অধিকার হচ্ছে আমার মৌলিক অধিকার নয়। তাহলে যদি বলে যে মৌলিক অধিকার কোনগুলো, তাহলে স্বাধীনতার অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকার, সাম্যের অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকার, সাংবিধানের প্রতিবিধানের অধিকার এটা হচ্ছে আমার মৌলিক অধিকার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? ঠিক আছে, অপশান এ বি সি ডি দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ভার্গিস কুরিয়েন। তাহলে ভার্গিস কুরিয়েনকে সাদা বিপ্লবের জনক বলা হয়। চলো এর এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নিই। দেখো কী বলছে, যে ভারতের সাদা বিপ্লব মানে দুগ্ধ উৎপাদন, ঠিক আছে? মানে দুধ উৎপাদন যেটা, সেটা হচ্ছে সাদা বিপ্লব। মানে সাদা বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েনকে সাদা বিপ্লবের জনক বলা হয়। আচ্ছা, যদি বলো আমাদের সবুজ বিপ্লবের জনককে, না MS স্বামীনাথনকে, ঠিক আছে? সবুজ বিপ্লবের জনক বলা হয়। আচ্ছা, এই যে আমাদের প্রশ্ন আছে সবুজ বিপ্লব, সাদা বিপ্লব, এর সাথে সাথে আমরা অনেকগুলো বিপ্লব পাই, সেগুলো আমি লিখে দিচ্ছি, একটু তোমরা নোট করে নাও। আচ্ছা দেখো, তাহলে এই যে সবুজ বিপ্লব কোনটাকে বলা হয়? তাহলে খাদ্য শস্য জাতীয় ধরনের সবগুলোকে আমাদের সবুজ বিপ্লব বলা হয়। বেশিরভাগ কার্যকর কিসের সাথে? না গমের সাথে। খাদ্যশস্য হচ্ছে আমাদের সবুজ বিপ্লব। বেশিরভাগ খাদ্যশস্য যদি বলা হয় কার ক্ষেত্রে? না গমের ক্ষেত্রে, ঠিক আছে? যদি বলা হয় হলুদ বিপ্লব, তাহলে হলুদ বিপ্লব কাকে? না তৈলবীজকে হলুদ বিপ্লব বলা হয়। যদি বলা হয় নীল বিপ্লব, তাহলে মাছকে, ঠিক আছে? এবং যদি বলা হয় সিলভার বিপ্লব, তাহলে হচ্ছে ডিমকে। এরপর সাদা বিপ্লব তো বললাম আমি, দুধকে বলা হয়। আচ্ছা, যদি বল রেড মানে লাল, যদি আমাকে কী বলে রেড বিপ্লব বলা হয়, তাহলে মাংস বা টমেটো। আবার পিঙ্ক চিংড়িকে, বোঝা গেছে? আচ্ছা, এর সাথে একটা এক্সট্রা ইনফরমেশান আমরা লিখে দিই, যেটা আমাদের অনেকবার পরীক্ষা এসেছে। আচ্ছা, এর সাথে আসতে পারে যে খারিফ শস্য, এর সাথে প্রশ্ন আসতে পারে খারিফ শস্য, ঠিক আছে? তাহলে খারিফ শস্য কোন কোন মাসে হয় আগে সেটা দেখে নিতে হবে। তাহলে মে থেকে জুলাইয়ের মধ্যে এটা হচ্ছে আমার খারিফ শস্য, ঠিক আছে? আচ্ছা, যে খারিফ শস্য কোনগুলো? ধান, জোয়ার। তাহলে খারিফ শস্য যদি বলা হয়, তাহলে ধান, জোয়ার, এগুলো তোমরা খাতায় নোট করে নেবে, ঠিক আছে? ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, এগুলো হচ্ছে আমার সব খারিফ শস্য। বাজরা, ভুট্টা, এগুলো সব আমার কি? আমার হচ্ছে খারিফ শস্য। যদি আমার বলা হয় রবি শস্য, তাহলে কোন থেকে কোন মাসে? রবি শস্য অক্টোবর থেকে ডিসেম্বর। রবি শস্য কোন থেকে কোন মাসে? অক্টোবর থেকে ডিসেম্বর, ঠিক আছে? আর কখন কাটা হয় রবি শস্য? না মার্চ এপ্রিলে কাটা হয়। মার্চ থেকে এপ্রিলে কাটা হয় রবি শস্য। এটা একটু খাতায় নোট করে না তোমরা। আচ্ছা, রবি শস্য কোনগুলোকে বলা হয়? রবি শস্য বলা হয় গম, জোয়ার, বার্লি, এগুলো কী বলা হয়? এটা হচ্ছে আমার রবি শস্য। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়, ঠিক আছে? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। মৌসিনরামে সবথেকে বেশি আমার বৃষ্টিপাত হয়, ঠিক আছে? যদি প্রশ্ন আসতো যে পাহাড়ের কোন ঢালে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে অনুবাদ ঢালে নয়, প্রতিবাদ ঢালে, ঠিক আছে? তাহলে প্রতিবাদ ঢালে সবথেকে বেশি আমার
বৃষ্টিপাত হয়। মানে একটা কথা মনে করো যে প্রতিবাদ যখন মানুষ প্রতিবাদ করে তখন তার ন্যায্য অধিকার পায়, তাহলে যখনই প্রতিবাদ করে তখনই আমাদের বৃষ্টিপাত হয়, ঠিক আছে। এবং যদি বৃষ্টির ছায়া অঞ্চল বললাম, বৃষ্টির ছায়া অঞ্চল মানে বলতে চাইছে যে যেখানে বৃষ্টি হয় না, তাহলে ওটা হচ্ছে অনুবাদ ঢালে। এটা তোমরা প্রত্যেকে খাতায় নোট করে নাও, ঠিক আছে। অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়, অনুবাদ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়, কারণ অনুবাদ ঢালে বৃষ্টি খুব কম হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই তানসেনের আদি নাম কী ছিল? তানসেনের আদি নাম কী ছিল, ঠিক আছে। মুকুন্দরাম পান্ডে, রামতনু পান্ডে, উদয় সেন না সুব্রত সেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, রামতনু পান্ডে। চলো এর এক্সট্রা ইনফরমেশান দেখে নিই। তাহলে দেখো, তানসেন ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, সম্রাট আকবরের সভাসদ। তাহলে এটা তানসেনের সঠিক অ্যান্সার। তানসেনের আদি নাম কী ছিল? রামতনু পান্ডে। বোঝা গেছে? চলো এর সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান আমি লিখে দিচ্ছি। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে আমজাদ আলী খান কিসের সাথে সম্পর্কিত ছিল? না, তিনি একজন সরোদ বাদ্যযন্ত্র বাজাতেন। জাকির হোসেন কিসের সাথে সম্পর্কিত? জাকির হোসেন হচ্ছে তবলার সাথে সম্পর্কিত, ঠিক আছে। পণ্ডিত রবিশঙ্কর, বহুবার কোয়েশ্চেনগুলো এসে সেতারের সাথে সম্পর্কিত। তাহলে আমজাদ আলী খান সরোদ, জাকির হোসেন তবলা, পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমি। দেখো কী বলছে, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? অপশান এ হরিয়ানা, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান ডি হচ্ছে আসাম। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে হরিয়ানা, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। সুলতানপুর পাখি অভয়ারণ্য কোথায় আছে? হরিয়ানাতে আছে। চলো এর এক্সট্রা ইনফরমেশানগুলো দেখে নিই আমি, ঠিক আছে। তোমরা খাতায় কিন্তু নোট করো প্রত্যেকেই। তাহলে দেখো এইটা আমি আগে লিখে নিই যে হরিয়ানাতে কী আছে। হরিয়ানাতে আছে আমার সুলতানপুর পাখি অভয়ারণ্য। আচ্ছা, ভরতপুর পাখি অভয়ারণ্য কোথায় আছে? রাজস্থানে আছে। সুলতানপুর কোথায় আছে? হরিয়ানাতে আছে। সেলিম আলী আছে গোয়া, এবং কুমারাকম কোথায় আছে? কেরালা। বোঝা গেছে? খুব একটা ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন সেম ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসার চান্স বেশি আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই জল সমের একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি না গ্রাম না ডাইন? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো এর এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিই। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাম। তো কী বলছে, জল সমের একক হলো গ্রাম, বলের একক হচ্ছে ডাইন, আবার তাপের একক হচ্ছে ক্যালোরি, টেম্পারেচার হচ্ছে ক্যালোরি, এবং উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায়? মানে কত মাস সময় দেওয়া হয় দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী জিনিসটাকে? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 6 মাস আমাদের টাইম দেওয়া যায়। চলো এর এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 6 মাস। কী বলছে, 1951 সালে সংবিধানের প্রথম সংশোধনে নবম তফসিল অন্তর্ভুক্ত হয়। সেখানে বলা আছে যে সংসদের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি অবকাশ থাকা যাবে না। তাহলে মানে সর্বাধিক কত টাইম দেওয়া থাকে? 6 মাস টাইম দেওয়া থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ওই নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয়, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ঠিক নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন কীভাবে যখন গঠিত হয়, তার কারণটা কি? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ঠিক আছে, না ইলেকট্রন বর্জনের মাধ্যমে, না ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, না ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে আমার নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয়। চলো আজ এই পর্যন্তই।